আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তোমরা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছো এই কামনা করি সবসময় খোদার কাছে। এই বিশেষ সময়ে মহামারীকালে পৃথিবী যখন ভাল একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, আমরা পৃথিবীর বাইরে কোনো মানুষ নই। আমরা এখানে আছি, সবই ভোগ করছি এবং আমাদের কাজটা হবে সবসময় নিজেকে বাঁচানো। সরকার আমাদের জন্য এত কিছু করছে, অথচ আমরা কতটা সাড়া দিচ্ছি আমি বুঝি না। মানে আমাদের খুব খারাপ লাগে। এটা হচ্ছে, আমি গতকাল দেখলাম যে বারাকপুর দেখলাম, মানে যেগুলো আমাদের শিরোমণি মাস্ক পরাটা এটা একেবারেই গুরুত্ব দিচ্ছে না। এইটা কেমন কথা, একবারে মূল্যই দিচ্ছে না। মনে হচ্ছে দেশে কিছু আসেনি, পৃথিবীতে কিছু আসেনি। এত লোক মারা যাচ্ছে, এত লোক আক্রান্ত হচ্ছে। আমাদের পাশের দেশ ভারত, যেখানে প্রতিদিন প্রায় 90-95 হাজার আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে হাজারেরও বেশি। আমরা তার পাশের দেশ। আমাদের দেশের সরকার এত চেষ্টা করছে যে আমরা যেন ঘরে থাকি, আমরা যেন মাস্ক পরি। এই মাস্ক পরাটা যেন আমাদের কাছে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। যখনই দেখবে আর্মিরা ঘুরে বাজারে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কারো মুখে মাস্ক নেই, যেই পিটানে দিচ্ছে তখন পকেট থেকে মাস্কটা বের করে পকেটে দিচ্ছে। যাই হোক, এসব কথা দিয়ে আমি কিছু বলতে চাই না। আমি বলছি, আমার দায়িত্ব হচ্ছে কি, আমার ছাত্রছাত্রী, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, এই চেষ্টা, এই কামনা আমার সর্বোচ্চ। সবসময় আমি এই কামনা করি। শুধু একথাই বলবো যে তোমরা ঘরে থাকবে এবং বাইরে যখন বেরোবে, যদি একান্তই বেরোতে হয়, তবে তোমাকে অবশ্যই মাস্ক পরতে হবে। তোমাদের মধ্যেও অনেকে আছে যে এরকম এই করোনাকালীন এই সময়টাকে গুরুত্বই দিচ্ছ না। করোনাকালীন এই সময়টাকে গুরুত্বই না দিত, তাহলে পৃথিবী এভাবে থমকে যেত না। যে পৃথিবীর সব কিছু থমকে গেছে, শিক্ষা থমকে গেছে। শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এই শিক্ষা আমাদের সরকার সহ সমস্ত পৃথিবীর সমস্ত দেশের অনলাইন ক্লাসগুলো খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আমি আজ যে কথাগুলো, আমি এইগুলো দিয়ে খুব কম বলি, কিন্তু আজকে বেশি বলছি এই কারণে যে সামনের সময়গুলো যে কেমন আসবে আমরা জানি না। কারণ বারবার এখন আবার বিভিন্ন দেশের যে সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের সামনে শীতকাল, আমরা তো গুরুত্বই দিই না। আমরা গরুর হাটে হাজার হাজার কিলবিল করে কেনাবেচা করি, আমরা বাজারে যাই, আমরা কিছুই মানি না। হ্যাঁ, অনেকে আক্রান্ত হচ্ছে না, দেখা যাচ্ছে যে একজন আক্রান্ত ছিল, সে মারা গেছে, তার পাশের একজন আক্রান্ত হচ্ছে না। তার কারণ আছে। কারণ এইটা যে তার ইমিউনিটি যে ক্ষমতা, যে রোগ প্রতিরোধক যে ক্ষমতা, এইটা খুব বেশি, কিন্তু তার গায়ে করোনা ভাইরাস আছে। তোমার ক্ষমতা খুব কম, অমুকের ক্ষমতা খুব কম, সেখানে সে যদি তার কাছে যায়, সে আক্রান্ত হয়ে যাবে। ওর কিছু হলো না, ও মারা গেল। ব্যাপারটা কি হলো? তাহলে কে মনে করবো যে কিছু নাই? অবশ্যই আছে। একটা ধারণা পোষণ করতে হবে যে হয় আমি করোনা আক্রান্ত, নইলে দেশের সবাই করোনা আক্রান্ত। অর্থাৎ আমি সামাজিক দূরত্ব বজায় রাখি। আমি যে সরকার কর্তৃক নির্ধারিত যে কথাগুলো, যে আদেশগুলো, যে নির্দেশগুলো, এগুলো পালন করি। আমি আজ বিশেষভাবে এটা বলার কারণ, আমি এটা সামনের যে কি হবে এটা আল্লাহই জানে। কারণ আমার মনে হয় সামনে কলেজ স্কুল কত দ্রুত খুলবে, আমার এটা নিয়ে সন্দেহ আছে। কারণ সরকার থেকেই বলা হয়েছে, বিদেশেও দেখানো হচ্ছে। সমস্ত আমাদের শিক্ষামন্ত্রী বারবার যে কথাটা বলছেন, এই 17 তারিখের একটা মিটিংয়ে তিনি বলেছিলেন যে আমরা ছাত্রছাত্রীদের গিনিপিগ বানাতে চাই না, আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাই না। এই যে ভারত, এরা 21শে সেপ্টেম্বর স্কুল কলেজ খুলে যেতে চেয়েছিল, বন্ধ করে দিয়েছে। দক্ষিণ কোরিয়া স্কুল কলেজ খুলে দিয়েছিল, বন্ধ করে দিয়েছে। চীনা স্কুল কলেজ খুলে দিয়েছিল, বন্ধ করে দিয়েছে।
সংক্রমণ বেড়ে গেছে আবার। তার মানে সামনের অবস্থাগুলো কেমন হচ্ছে এটা খুব কতটা খারাপ হচ্ছে আমি জানি না, কিন্তু আমরা নিরাপদ থাকতে তো দোষ নাই। একটা কথা আছে, সবাই বলে, মূর্খরাই একটা বেশি বলে যে আল্লাহ আয়ু দেশে আর যেদিন মরতে হবে সেদিনই মরে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ আয়ু দেশে যেদিন মরতে হবে, কিন্তু তাই বলে আল্লাহ বাঁচতে তো নিষেধ করেনি। আল্লাহ কখন কি বাঁচতে বলেছে না যে তুমি মরো? এগুলো তো আত্মহত্যার থাকতো, মানে আইনগতভাবে সিদ্ধ থাকতো। বিষয়টা হচ্ছে গিয়ে সব কিছু আল্লাহকে দোষ দিয়ে পার পাওয়ার কোনো যুক্তি নাই। আর যে কথা আমি করোনা নিয়ে এই কথাগুলো বলবো, সবসময় ঘরে থাকবে, বাইরে গেলে মাস্ক পরবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর সরকার যে কাজটি করছে অনলাইনে ক্লাস, এই ক্লাসগুলোর প্রতি তোমাদের গুরুত্ব দিতে হবে। প্রথম দিকে একটু কম ছিল, ধীরে ধীরে একেবারে প্রসারিত হয়ে যাচ্ছে। আমার জানা মতে 1 অক্টোবর কি হবে, কতটা হবে আমি জানি না, 1 অক্টোবর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে অনলাইনে। আমরা তোমাদেরকে একটু বুঝতে হবে যে এর মধ্যেও পড়াশোনা চালাতে হবে, কিন্তু অনলাইনের মধ্যে। একদম বিদেশে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিল যে আমরা 5 বছর পরে যেটা চিন্তায় ছিল মাথায়, সেটা এখন করতে হচ্ছে এই করোনার কারণে। তার মানে করোনা অনেক কিছু দিয়েছেও কিছু কিছু। পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীর আজ প্রায় 500 বছর পিছিয়ে গেছে। অনেক পজিটিভ দিকও আছে, সব কিছুতে নেগেটিভ দিক থাকে না। সব কিছুতেই নেগেটিভের সঙ্গে ইতিবাচক দিকের সঙ্গে, নেতিবাচক দিকের সঙ্গে ইতিবাচক দিকও থাকে। আমরা সেদিকে খেয়াল রাখবো। আর সব থেকে বড় কথা যেটা করা হচ্ছে যে স্কুল অথবা কলেজ অথবা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটা অনলাইন ক্লাস, স্কুল ক্লাসের মতন অনলাইন ক্লাস রুম করা হচ্ছে। এখানে তোমরাও সেখানে সাড়া দেবে, এই আশাবাদ ব্যক্ত করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের পাঠে চলে যাব। আমি পাঠে যাওয়ার আগে একটা গল্প বলে নিই। গল্পটা হচ্ছে এরকম যে ছোট্ট একটা কাঁঠাল কিন্তু 2 বন্ধু কিনে আনলো। একটা ছোট্ট একটা কাঁঠাল 2 বন্ধুর হবে না, পেট ভরবে না। তা যে ধুরন্ধর ব্যক্তি সে জিজ্ঞাসা করলো যে ভাই তোমার বাপ মারা গেল কিভাবে বলো তো? জায়গা জিজ্ঞাসা করলো, কিন্তু খুব সরল, খুবই সরল। সে একেবারে গল্প শুরু করে দিল যে আর বলি না রে ভাই, এ হলো তা হলো, ডাক্তারের কাছে নিলাম, এভাবে বলতেই আছে, গল্প বলতেই আছে। আর ওদিকে যে টাউন যেটা পাজি যেটা, ওরা কিন্তু কাঁঠালের উপর মাইরেই যাচ্ছে, একেবারেই মানে খেয়েই যাচ্ছে। মানে অনেক সময় ধরে গল্প বলে এবার বলছে, এইবার আর একটা কাঁঠাল নিয়ে মুখে দিয়ে বলছে যে তোমার আব্বা কি করে মরলো? তো বললো যে আমার আব্বা পড়লো আর মরলো, তাই আরেকটা মুখে। অর্থাৎ তার সবসময় অন্যের জিনিস নিয়ে নিজের উদর, নিজের স্বার্থ মানে উদ্ধার করা হচ্ছে তার প্রধান কাজ। এই গল্পটা আমি বললাম, এই গল্পটা ক্লাস পাঠ্যের মধ্যে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে এই করোনাকালে দেখো অনেক কিছু কিছু দেশ আক্রান্ত হয়নি, কয়েকটা সামান্য, তারা কিন্তু এই সময় তারা আর্থিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা নিচ্ছে। এই নেওয়া নিজেকে নিজের উদ্ধার পূর্তি করা, এর একটা ব্যাপার আছে। আর আমাদের যে আজকে যে পাঠ্য, সেই পাঠে পড়তে পারবে। এটা হচ্ছে গিয়ে পরিভাষা। ভাষা, আমরা ভাষাটা কি? মনের ভাব প্রকাশ করার জন্য যে চিন্তাগুলো আমরা কথা বলি একজনের সঙ্গে, এটা হচ্ছে কি ভাষা। এই ভাষার আগে সংস্কৃত যোগ করে
ভাষাটার নাম হলো পরিভাষা। ভাষা পরিভাষা, আর পরিভাষার সঙ্গে ইক প্রত্যয় যোগ করে, আগেরটা উপসর্গ পরেরটা প্রত্যয়, উপসর্গ এবং প্রত্যয়। পারিভাষিক, পরিভাষা থেকে, ভাষা থেকে পরিভাষা, পরিভাষা থেকে পারিভাষিক। এই যে পারিভাষিক, এই যে শব্দ, এই শব্দ এটাই আজকে তোমাদের পাঠ্য। তা এরকম পরিভাষাটা আসলে কি তোমাদের মনে হয় জানতে ইচ্ছা করে? পরিভাষাটা আসলে তেমন জটিল কিছু না। বাংলা শব্দের সঙ্গে বিদেশি কোনো শব্দ প্রতিশব্দ রূপে, প্রকৃত রূপে, নির্দিষ্টভাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি পরিভাষা। আমরা বলি না যে ইউনিভার্সিটিতে যাব, ইউনিভার্সিটিতে যাব, স্কুলে যাব, স্কুলে যা, এগুলো কি বাংলা ভাষা? এটা কি বাংলা ভাষা শব্দ? না, এগুলো ইংলিশ শব্দ, ইংরেজি শব্দ। অথচ এগুলো আমরা দিব্যি আমাদের শব্দ হিসেবে ব্যবহার করছি। এটা হচ্ছে কি পরিভাষা। বাইরের শব্দ আমাদের ভাষায় একেবারে মানে প্রতিশব্দ, সমার্থক শব্দ না, প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে, বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিকল্পটা আমাদের নিজস্বটা আমরা ছেড়ে দিয়েছি, মূলটা হচ্ছে গিয়ে বাইরেরটা করছি। আমি যেমন বলছি যে স্কুলে যাব, স্কুল কি বাংলা শব্দ নয়, বিদ্যালয়। কেউ কিন্তু বলে না বিদ্যালয়ে যাব, সবাই বলে স্কুলে যাব। এরকম প্রচুর শব্দ আমরা বাংলায় পরিভাষা রূপে ব্যবহার করি, যেগুলো আমাদের একেবারে নিজের মানে কি বলবো, শরীর মনে একেবারে গেঁথে গিয়েছে, যার বাইরে আমরা কোনোভাবে যেতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। ভারতের একটা টেলিভিশন আছে, সেই টেলিভিশনে তারা চেষ্টা করে সবসময় বাংলা পরিভাষা টোটালি ব্যবহার করে না, শুধু একেবারে 16 আনা বাঙালিয়ানার মতো ব্যবহার করে। আমি তোমাদের সমস্ত ক্লাসে আগে বলেছি, আমি আজ দিকে যাবো না, আজ তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে এই পরিভাষা ইতিহাস অনেক। একটু পিছনে যাই, সেটা হচ্ছে গিয়ে এই যে বৈদিক ভাষা, বৈদিক বেদ, হিন্দুদের যে পুরাণ, এগুলো হচ্ছে বেদের ভাষায় রচিত। এই বেদের একটু যদি আমরা পিছনে যাই, পরিভাষার একটু সামান্য সম্পর্কে কিছু জানতে পারবো। সেটা হচ্ছে গিয়ে বেদ হচ্ছে গিয়ে একেবারে ঈশ্বর প্রদত্ত যে ভাষা। এটা মনে করতো যে আর্যরা করলো কি, এই দেশে এলো, হিন্দুস্তানে এলো, এসে এদেশের মানুষকে পরাজিত করলো, পরাজিত করে এদেশের মানে রাজা সেজে গেল, এদেশের হর্তাকর্তা সেজে গেল। অর্থাৎ তারা যা বলছে তাই। তারা প্রথমে ঘোষণা দিল অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানব সুত্তা রৌরবং নরকং ব্রজত। অর্থাৎ তারা বলল যে এই বেদের ভাষা যদি স্থানীয় ভাষায় কেউ অনুবাদ করে, তার স্থান হবে আজীবন রৌরব নরকবাস। তাইলে নিশ্চয় স্থানীয় লোক সেটা অনুবাদ করবে না। যেমন আমি তোমাদের মুসলমানদের হিসাবে বলছি, যদি বলে দেওয়া হয়, যদি কোনো আলেমরা বলে দেয় যে কোরআন বাংলা অনুবাদ করা যাবে না, কোরআন বাংলা অনুবাদ করা যাবে না, এই কথা যদি বলে দেয়, তাহলে কেউ কোরআন অনুবাদ করবে, তাহলে কোরআন কি হবে? কোরআনের ভাষা কি আমরা বুঝতে পারবো? ওই মৌলবী যা হবে তাই, ওটাই কোরআন হবে। ওই ইসের মতন যে এক মৌলবীকে দিয়ে ওয়াজ করানো, মানে বাড়িতে নিয়ে এসে কোরআন পাঠ করানো হচ্ছিল। তা প্রথমে জিজ্ঞাসা করলো যে কি দিয়ে কি, মানে স্ত্রী জিজ্ঞাসা করলো কি খাওয়া বলো তো। তা বলছে ওরা যা খাওয়ায় সবই আন্ডা মান্ডা সালাদিস কেন দিকে। তো উনি ওই সুরে ওখানে বলছে এটা কিন্তু স্রেফ গল্প, মাহফিলে মিলাদ মে আন্ডা উন্ডায় কাজ হবে না, মুরগি একটা লাগবে। এটা যদি বলা হয় তাইলে অবস্থাটা কি হবে? তার মানে ওরা যা বলবে সেটাই। কিন্তু যখনই কোরআন বাংলায় অনুবাদ হয়েছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে আসলে কোরআনের মধ্যে কি কি আছে, কি কি আদেশ আছে, কি কি উপদেশ আছে।
সেরকম বৈদিকরা যখন এটা ঘোষণা দিল, তখন দেশের লোক কিন্তু এটা আর করল না। এর পরের কথা হচ্ছে কি, কখনোই সেটা সম্ভব নয় যে আমরা আমাদের একটা ভাষা আছে, আমরা অল্প সংখ্যক, আমরা সাধারণ মানুষকে বলে প্রাকৃত জন, এই প্রাকৃত জনদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, অসম্ভব, এটা কখনো হয় না। সম্পর্ক হবে। এই জন্য অনেক বছর ধরে আর্যরা তাদের ভাষা কথা বলতে লাগলো, কিন্তু স্থানীয় লোকও কিন্তু কথা বলতে লাগলো। যেমন আমরা বলি স্কুল, ওখানে পরে আসছি। এই যে বেদের ভাষা, অনেক দিন পরে এই প্রাকৃত মানে সাধারণ মানুষের সঙ্গে মিশে এই যে প্রাকৃত ভাষা একটা জগা খিচুড়ি ভাষা পরিণত হলো। এই যে এই দুইটা মিলে একটা জগা খিচুড়ি ভাষায় পরিণত হলো। তখন ঠিক পাণিনি এবং পতঞ্জলি নামক দুইজন বৈয়াকরণিক মনে করলেন যে এটা বাবা, বেদের ভাষা তো নষ্ট হয়ে গেল, বেদের ভাষা তো ধ্বংস হয়ে গেল, বেদে এখন কি করা যায়? আচ্ছা, মানুষের কাছ থেকে মানে মানুষের সংস্কার করে মানে যে তাদের কাছ থেকে সংগ্রহ করে বেদের ভাষা সংগ্রহ করার চেষ্টা করা হলো। অর্থাৎ বেদ এবং প্রাকৃত জল এদের মিলিত যে শব্দ, মিলিত যে ভাষা, এর থেকে মূল বেদের ভাষা সংস্কার করা হলো। এবং সংস্কার করে যে একটা ভাষা হলো সেটা হচ্ছে গিয়ে সংস্কৃত। সেই ভাষার নাম সংস্কৃত ভাষা। অর্থাৎ এই হচ্ছে গিয়ে একটা উদাহরণ। এই একটা উদাহরণের থেকে আমি তোমাদের এইবার বলবো যে বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশ। কারণ বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ এক ছিল। যেমন আমরা এখন সার্কভুক্ত যে দেশগুলো, একটা দেশ ছিল যেটাকে বলা হতো হিন্দুস্তান, মানে ভারতীয় উপমহাদেশ। এখানে বারবার বিদেশিরা এখানে আক্রমণ করেছে, বিদেশিরা বারবার এদেশে এসেছে। তোমরা জানো গজনীর সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল এবং এখান থেকে সম্পদ নিয়ে গেছিল। ইব্রাহিম লোদি নয়, আমার মনে নাই ঠিক, ইতিহাসের স্যাররা ভালো জানে। তা তিনি ওরকম বারবার পারস্য থেকে নাদির শাহ এসে দেশে আক্রমণ করেছিল। অর্থাৎ এদেশের সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশের লোক এভাবে এসেছে, এখানে থেকে গেছে। এদেশের আবহাওয়া, এদেশের সব কিছু দেখে তারা মুগ্ধ হয়েছে এবং এদেশে বসবাস করা শুরু করেছে। অর্থাৎ হয়েছে কি, ফলাফল কি? ফলাফল তারা এদেশের অধিবাসী হয়ে গেছে, তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষা মিলে গেছে। মিলে যাওয়ার ফলে তাদের যে শব্দগুলো আমরা আমাদের ভাষায় একেবারে ব্যবহার করছি। শুধু বাংলা নয়, অন্যান্য ভাষার পরিভাষা আছে, পৃথিবীর সমস্ত ভাষার পরিভাষা আছে। ভাষা পরিভাষা কোনো সাধারণ কোনো জিনিস নয়। পরিভাষা হচ্ছে গিয়ে নিজের ভাষাকে সমৃদ্ধ করে। পরিভাষা যে কোনো ভাষাকে সমৃদ্ধ করে। অর্থাৎ শব্দ, প্রচুর শব্দ মানে আমরা পেয়ে যাই। যে ভাষা যত প্রতিশব্দ, সেই ভাষা তত সমৃদ্ধ। আমরা জানি গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, এই ভাষা কিন্তু অনেক সমৃদ্ধ। আমরা সেই তুলনায় একেবারে শিশু। পরিভাষাটা হচ্ছে কি আমাদের খুবই জরুরি। সমস্ত ভাষাতেই পরিভাষা আছে, বাংলা ভাষায় পরিভাষা আছে। এটা মূলত 1776 খ্রিস্টাব্দে পরিভাষা রয়েছে হিন্দু এদের মাধ্যমে। এরা পরিভাষাটা কিভাবে এলো, কিভাবে বলো, কারা কোনটা পরিভাষা, এটা তারা উপস্থাপন। এরপর আমাদের দেশে, আমাদের বাংলা 1893 সালে বাংলার যে প্রতিশব্দ সেটা হচ্ছে গিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ, ফেলিক্স কেরি এবং সর্বশেষ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরা আমাদের পরিভাষা নিয়ে অনেক গবেষণা করেছেন, বাংলা পরিভাষা নিয়ে।
বাংলা ভাষায় কি কি ভাষা এসেছে, কোন কোন ধরনের পরিভাষা এসেছে, এই পরিভাষাটা যারা যত সময় যতদিন এদেশে থেকেছে তারা তাদের ভাষাগুলো আমাদের ভাষার সঙ্গে মিশিয়ে দিয়ে গিয়েছে এবং সেগুলো আমাদের ভাষা হয়ে গিয়েছে, আমাদের পরিভাষা হয়ে গিয়েছে। পরিভাষা বললে আমরা ভাষাই বলে বলি। যেমন তোমাকে যদি বলা হয় যে চিনি, তুমি মনে করবে যে চিনি বাংলা শব্দ। চিনি কি বাংলা? চায় কি বাংলা? অবশ্যই না। এগুলো হচ্ছে কি চাইনিজ শব্দ, এটা বাংলায় পরিভাষা তৈরি করেছে। যেমন আনারস বাংলা নয়, তারপর আদালত বাংলা নয়। এরকম অনেক শব্দ আছে যেগুলো বাংলায় পরিভাষা শব্দ তৈরি করেছে। ওলন্দাজরা ছিল, ডাচরা ছিল এই দেশে যত সময়। সিরাজউদ্দৌলা যখন আমাদের নবাব ছিলেন তখন ওলন্দাজরা ছিল আমাদের সঙ্গে, ফার্সিরা ছিল, ফরাসিরা আমাদের বন্ধু ছিল তখন। তাদের ভাষা কিন্তু ফরাসিদের ভাষা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ভাষাও কিন্তু আমাদের ভাষার মধ্যে ঢুকে গেছে। অনেক যারা যারা এদেশে বসবাস করেছে, যারা যারা এদেশে এসেছে, তাদের ভাষাগুলো আমাদের ভাষার সঙ্গে মিশে একেবারে এই ভাষা তৈরি হয়ে গিয়েছে। সবথেকে যেমন ধরো বাংলা ভাষায় যে পরিভাষা থেকে আগে বললাম যে ভাষা সংস্কৃত উপসর্গ যোগ করে হলো পরিভাষা, এবং এই পরিভাষার সঙ্গে ইক প্রত্যয় যোগ করে হলো পারিভাষিক। ভাষা, পরিভাষা, পারিভাষিক। এই পারিভাষিক শব্দ, এই পারিভাষিক শব্দগুলো এলো থেকে? এলো চীনা থেকে, চৈনিক। এলো ওলন্দাজ থেকে, এলো হিন্দি থেকে, এই হিন্দিটা একটু কম আছে। এলো ফার্সি থেকে, এলো আরবি থেকে, এলো ইংরেজি থেকে। ইংরেজির পরিভাষা হচ্ছে কি আমাদের ভাষা সব থেকে বেশি। এর কারণ সম্ভবত তোমাদের বোঝা উচিত, বা একটু মাথা কাটালে বুঝতে পারবে যে ইংরেজরা এদেশে প্রায় 200 বছর রাজত্ব করেছিল। একটা দেশে যদি বিদেশিরা এসে 200 বছর থাকে, তারা আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সর্বত্র একেবারে মিলে যায়, একেবারে একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। এবং তাদের শব্দ আমরা গ্রহণ করি, আমাদের শব্দ তারা গ্রহণ করে। ইচ্ছা করলেও তুমি সেটা বাদ দিতে পারো না। যেমন তুমি কি যে খাট, 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 কট, যে চেয়ার, যে টেবিল, এর বাংলা কি বলবে? চেয়ারের বাংলা কুরসি। কেউ কি বলে কুরসি? যে একটা কুরসি এনে দাও? বাংলাদেশের এমন কোথাও দেখাতে পারবে যে কেউ বলে যে একটা কুরসি এনে দাও? যেমন খাট, কট, সেটা সবাই কটকেও অপভ্রংশ শব্দ ব্যবহার করে। খাট কি বাংলা? চৌপায়া। কেউ কি বলে যে আমি চৌপায়া বানাবো? অবশ্যই বলে না। অর্থাৎ আমাদের পারিভাষিক শব্দ হিসাবে যে দেশের যে ভাষার শব্দ সব থেকে বেশি গৃহীত হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা থেকে আমাদের অনেক শব্দ গ্রহণ করতে হয়েছে। যেমন অ্যাডহক নিয়োগ দাও। অ্যাডহক নিয়োগ দাও মানে কি? অ্যাডহক কি বাংলা? নিশ্চয়ই না। অ্যাডহক মানে তদার্থ, সেই রূপ। কেউ কি বলে, যখন বলে যে জাস্ট কোট, কেউ বলে কি বলবো পানিশমেন্ট দাও, এখন কি শাস্তির থেকে পানিশমেন্ট শব্দটাই যেগুলো একটু একটু কম ছিল সেগুলো কিন্তু এগিয়ে আসছে। সময় যাচ্ছে, গ্লোবালাইজেশনের কারণেও পরিভাষা তৈরি হয়। গ্লোবালাইজেশনের কারণে আরো পরিভাষা তৈরি হয়। যেমন নতুন নতুন আমাদের কি মোবাইল, কম্পিউটার, মোবাইলের মধ্যে কিন্তু অনেক পরিভাষা আছে। যেমন ডিভাইস, ডিভাইস একটা পরিভাষা। প্রতিটা ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার হলেও তার পরিভাষা তৈরি হয়, কারণ এটা আমাদের না, এটা বাইরে থেকে আসছে। বাইরে থেকে আমরা ওইটাই ফেসবুক, ফেসবুক এটা কি বাংলার? এটা কি বাংলা? নিশ্চয়ই বাংলা না। অর্থাৎ মোবাইলে যে যে জিনিসগুলো আসছে ওর একটাও বাংলা নয়।
আর আমরা যদি বাংলা এটা সেট করি তাও আসলে ঠিক ভালোভাবে বুঝতে পারবো না। এই জন্য আমরা ওটাকে ইংলিশে রাখি এবং ইংলিশের যে শব্দগুলো, যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলো আমরা ব্যবহার করি। এই পরিভাষাগুলো ব্যবহার করার ফলে আমাদের ভাষা হয়েছে সমৃদ্ধ। ওই যে আগের যে কথাগুলো যে বললাম যে মানে নিজের দিকে নেওয়া, নিজের দিকে ঝোল টানা, অর্থাৎ তোমার শব্দকে বেশি সমৃদ্ধ করা। তোমার শব্দকে বেশি সমৃদ্ধ করার জন্য তোমাকে বেশি বাইরের শব্দ গ্রহণ করতে হয়েছে। এই বাইরের শব্দ গ্রহণ করেছো যেটা, এটা ভাষা না, এটা পরিভাষা, অর্থাৎ আমাদের প্রতিশব্দ। এই প্রতিশব্দ আমি তোমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে আমি তোমাদের এসে দিয়ে দেবো অনেকগুলো, যেগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা একটু পড়ো এবং পড়ার এগুলোই মুখস্থ থেকেই আমার যতটুকু চিন্তা, যতটুকু ভাবনা, যে পরিভাষা থেকে অর্থাৎ 5টা পরিভাষা লিখতে হয়, তাকে হয়তো 8টা পরিভাষা লেখা থাকে, 8টা পরিভাষা থেকে 5টা লিখতে হয়, সম্ভবত 5টা না 6টা, একটা এক এক নম্বর, অর্থাৎ নম্বর লিখতে পারলেই, যেমন জসকোট লিখবে, অর্থটা হচ্ছে গিয়ে প্রদত্ত শব্দ, এরপরে লিখবে জসকোট, যেমন এরকম। এরকম লিখবে। প্রদত্ত শব্দ, যেমন দিল ধরো কি দেবো, COART, কোট, অর্থ। আদালত, বিচারালয়, অর্থাৎ এটা তোমাকে এরকম ভাবে প্রদত্ত শব্দ দেওয়া থাকবে, যেটা অর্থ, সেই অর্থটাই তুমি লিখবে। যেমন আরো অনেক শব্দ হতে পারে, যেমন আসতে পারো, যেমন এটা দিল স্কুল, বিদ্যালয়, এইরকম প্রদত্ত শব্দ লিখবে, এরপর অর্থ, শব্দের অর্থ লিখবে। এটা লিখলে এক একটা তুমি এক নম্বর পাবে। সেক্ষেত্রে আমি যে এইগুলো তোমাদের দিয়ে দিব তোমাদের পেজে, তোমাদের অনলাইন ক্লাসে, এইগুলো তোমরা সবগুলোই পড়বে। এগুলো পড়বে, আরো বেশি বেশি পড়বে। এখানে একটা দেওয়া যায়, সেটা তোমাদের জন্য, সেটা হচ্ছে কি, তুমি যদি মনে করো আমি একটু কম মেধাবী, আমি একটু কম বুঝি, তখন তুমি এটা করতে পারো যে 18 সাল, 19 সাল, 20 সাল, 19 সাল, 17 সাল, 16 সাল, এভাবে নিচের দিকে অনেকগুলো সালে তোমাদের পরিভাষা আসবেই, একদম 100%। এই পরিভাষা তোমরা এটা নেবে। এই পরিভাষার জন্য যে তোমাকে যে কাজটি করতে হবে, এই মুখস্থ করতে হবে। পরিভাষা মুখস্থ ছাড়া আর কিছু নয়, কিন্তু আরেকটা হতে পারে, সেটা হচ্ছে সংজ্ঞায়িত হয়, পরিভাষা কাকে বলে, কিভাবে পরিভাষার সৃষ্টি হয়। ব্যাস, এই প্রশ্ন লিখতে পারলে পাস, অথবা নিচে লেখা থাকবে, অথবা নিম্নলিখিত পারিভাষিক শব্দের গুলোর অর্থ লিখো। তখন অনেকগুলো পারিভাষিক শব্দ দেবে,
তুমি সেই শব্দের অর্থগুলো লিখবে। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। অর্থাৎ তোমাদেরকে আমি যে ব্যাকরণের যে 30, নির্মিতিতে 70, নির্মিতিতে 70-এর মধ্যে হচ্ছে 20 চলে যাবে রচনায়। এই রচনা নিয়ে তোমাদের কি বলবো, রচনার এটা খুব গেট আপ সেট আপ একটু অন্যরকম হতে হবে। তো নির্মিতিতে নম্বর পাওয়া খুবই সহজ, খুবই সহজ। ব্যাকরণে যেমন সহজ, নির্মিতিতেও তেমন সহজ। যেমন আছে অনেক কিছু আছে। আজ তোমাদের পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করলাম। এর নিয়ে ধরো আরও থাকতে পারে প্রতিশব্দ, সমার্থক শব্দ, এই শব্দ, এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ তুমি বয়স কম, তুমি পারিভাষিক শব্দ এত বেশি দেখোনি, এত বেশি ব্যবহার করনি যে তুমি পারিভাষিক শব্দ তোমার পড়া লাগবে না, তুমি এমনিতেই লিখে দিতে পারবে। হ্যাঁ, এমনিতে লিখে দিতে পারবে কারা? ওই যারা অনেক বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, অনেক মানুষের সঙ্গে মিশেছে, অনেক প্রতিশব্দ তারা জানে। তারাও এটাও জানে যে এটা বাংলা শব্দ নয়, এটা বাইরের শব্দ, কিন্তু বাংলা শব্দ হিসেবে ব্যবহার করছে। তোমাদের ক্ষেত্রে তোমাদের বয়স কম, তোমাদের এর জন্য পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দ তোমরা আশা করি পরীক্ষার জন্য, পরীক্ষা প্রস্তুতির জন্য পারিভাষিক আমি যতগুলো দিলাম মানে মানে একটু পরে পেয়ে যাবে ওখানে, এভাবে তো দেওয়া যায় না, মোবাইল যখন করবো তখন দিব। এরপরে এই যে যতগুলো দেওয়া হবে এই সবগুলো তো পড়বেই, আর বাইরে আরও কিছু পড়ার চেষ্টা করবে। আমি তোমাদের চিনি, তোমাদেরকে জানি, কে কতটুকু মেধাবী, কে কতটুকু কম। আমি চাই সবাই, আমার ছেলে মেয়ে সবাই লেখাপড়ায় উত্তীর্ণ হোক। যারা খুব বেশি উপরে যেতে চায় তাদেরকে হাত ধরে টেনে তুলবো, যারা একেবারে একটু কম তাদেরকেও হাত ধরে টেনে। তোমরা কেউই আমাদের এই নয়, আত্মার বাইরে না, তোমার আত্মার সঙ্গে সংশ্লিষ্ট যদি তোমরা থাকো, যদি তোমরা মনে করো যে শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, তাই এটাই শুধুমাত্র সম্ভব। আবার বলছি, বারবার বলছি, সবসময় বলি যে সময় বিকল্প সময়। কারণ তোমাদের সামনে তোমরা প্রচুর ছেলে মেয়ে নাই, তোমরা কেউ উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বলছো না যে স্যার এইটা কেমন, ওইটা কেমন। হ্যাঁ, একটা তোমাদের কথা বলি, জুমে ক্লাস হয় না, জুমে মিটিং হতে পারে। 10-12 জন মিলে যে একটা মিটিং হয়, 15 জন মিলে একটা মিটিং হয়, সেটা কিন্তু জুম ক্লাস হয় না। জুমে ক্লাসে অনেক ছেলে মেয়ে থাকে, সেখানে তাদের সবার সঙ্গে সেইভাবে জুমে হয় না। লাইভেই শুধুমাত্র ক্লাসগুলো হতে পারে, কারণ যারা এখন দেখতে পাচ্ছ না তারা পরে দেখবে। কিন্তু তার বিষয়টা এইরকম নয় যে আমি পরে দেখবা নি, এরপরে আর মনে থাকবে না। কিন্তু বারবার বলি এই কাজটি তোমরা করো। স্রেফ আজ তোমাদের পারিভাষিক শব্দ পড়ালাম, এই পারিভাষিক শব্দ 5-এর মধ্যে 5 তোমাদেরকে পাওয়া চাই। আমি যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো পড়লেও তুমি 5-এর মধ্যে 5 পাবে। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুখে থেকো। আমাদের কাছ থেকে তোমাদের সবসময় দোয়া, আমাদের কাছ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা কামনা। তোমরা আমাদের জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো যে এই কঠিন সময় চলে যাক, আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি, আবার আমরা একত্র হই, আবার কোলাহলে ভরে উঠুক স্কুল কলেজের আঙ্গিনা। এভাবে চলা আসলে খুবই কঠিন। আল্লাহ সেই দিন আমাদেরকে এনে দিক, এই কামনা করে আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।